আপনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ইশরাক সমর্থকদের। গতকাল নির্বাচন কমিশনের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এদিকে ইশরাক বাহিনীর আন্দোলন, ওদিকে এনসিপির গণসমাবেশ ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ রাজধানী ব্যাপকভাবে উত্তাল হয়ে পড়েছে। এদিকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন নেতা কর্মীরা। উদ্দেশ্য একটাই, যমুনা। এদিকে এনসিপির উদ্দেশ্য হলো সরকারের সঙ্গে কিছু দাবি উত্থাপন নিয়ে। এমন ইস্যুকে কেন্দ্র করে দুই দলই এগোচ্ছে অন্তর্বর্তী সরকারের দিকে। কি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কপালে? মূলত ইশরাকের এই মেয়র ইস্যুটাকে কেন্দ্র করেই কি তার পতন ঘটছে? এদিকে এনসিপিও কোনোভাবে ছাড় দিতে প্রস্তুত নয় অন্তর্বর্তী সরকারকে বাঁচানোর জন্য। তারাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইশরাক বাহিনীর আশেপাশে অবস্থান করে আজকে তাদের ভেতরে ব্যাপক সংঘাত ও সংঘর্ষ তৈরি হয়েছে। আসুন সর্বশেষ আপডেট জানবো আমরা রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন। আসসালামু আলাইকুম। বিএনপির পাল্টা কর্মসূচি নিয়েছে এনসিপি। তারা কৌশলে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছে। তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন না হয় বিগত অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে গিয়ে সংকট তৈরি করছেন। এই হচ্ছে তাদের অবস্থান। তার মানে ইশরাক হোসেন সংকট তৈরি করেছেন। এর আগে ডাক্তার সাদাত তিনি হয়ে গেছেন, কিন্তু এখন ইশরাক রীতিমতো নগর ভবন অবরুদ্ধ করেছেন এবং তিনি রায় পেয়েছেন। এবং এটা যদি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যদি নির্বাচন তারিখ ঘোষণা করত বা নির্বাচন দিয়ে দিত, তাহলে এই কাজটি করতে পারতো না। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ না এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দাবিতে তারা বুধবার সকাল 11টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। দেখেন, ওইটা ইশরাক হোসেনের এই দাবিটা তারা পূরণ করছে না। এই কারণে তারা একটা যুক্তি তুলছে, বলছে যে বিগত অবৈধ নির্বাচন। তো বিগত 15 বছরে 2018 সালে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিয়েছে, জালিয়াতি করেছে। তো বারবার বিরোধী দল প্রমাণ করেছে যে নির্বাচনটা তারা নিরপেক্ষভাবে করেনি। যদি নির্বাচনে অংশ না নিত তাহলে তো বোঝা যেত না যে এটা জালিয়াতি নির্বাচন। 2018 সালে পরিষ্কার হয়েছে এবং এই কারণে 2024-এ আর তারা অংশ নেয়নি। কিন্তু এর মধ্যে কিছু কিছু নির্বাচন তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিরোধী দলগুলো। তো এটাও একটা আন্দোলন সংগ্রামের অংশ ছিল। কিন্তু এখন তারা টোটালটা চাপাই দিচ্ছে যে বিগত 15 বছরে অবৈধ নির্বাচন, সেই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানেটা কি, যে ইশরাক হোসেন সহ 2018 সালে যে বিরোধী দলগুলো ফাইট করলো, নির্বাচনী লড়াই অবতীর্ণ হলো, যার মধ্য দিয়ে শেখ হাসিনা চরম জালিয়াতি করলো এবং ওই যে নির্বাচনে জালিয়াতি, দিনের ভোট রাতে, এই কথাটা প্রমাণ করলো, এটা গুরুত্বপূর্ণ না। এখন মোট কথা, এই সরকারের আমলে বিএনপি গুরুত্বপূর্ণ পদে আসুক, সেই আদালতের মাধ্যমে আগের নির্বাচনের যেই জালিয়াতি সেটা প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে যারা সত্যিকারের নির্বাচিত হইতো তাদের পক্ষে যে আদালত রায় দিচ্ছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, এইটা এনসিপির পছন্দ হচ্ছে না। দর্শক খেয়াল করেন, তার মানে হলো কি, তার মানে আগেরগুলো সব ঠিক আছে। এটা যে আদালত যে বলল যে না, আগের নির্বাচনের যেই যারা জয়ী হলো এটা হলো ফেক, যারা পরাজিত হলো তারা প্রকৃত, তারাই জয়ী হবার কথা। তো এইটা গুরুত্বপূর্ণ না। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে, নির্বাচনের গেজেটকে উপেক্ষা করে এখন তারা আন্দোলন করছে এবং তারাও রাস্তায় নামল। দর্শক, এটা একটা এই প্রথম তারা একটা পাল্টাপাল্টি একটা অবস্থান নিল। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এসব কথা বলেন। তার মানে হলো পরিস্থিতিটা কিন্তু আরও জটিল হলো এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে। এনসিপি পরিষ্কারভাবে
বিএনপির বিপক্ষে দাঁড়ায় গেল। নাহিদ ইসলাম বলছেন, আমরা মনে করি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত। আর এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রাখতে পারছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে। তারা নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি, তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে, তাই আমরা এই ইসি পুনর্গঠনের কথা বলছি। সরাসরি এনসিপি মানে নির্বাচন কমিশন না, বরং বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে গেল, যেখানে বিএনপির সমস্ত নেতারা খুবই সোচ্চার। তারা বলছে যে অবশ্যই শপথ নিতে হবে ইশরাককে এবং তাকে মেয়র ঘোষণার যেই রায় আদালত দিয়েছে সেটা কার্যকর করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইশরাক ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশ এবং রাজধানী পুরোটাই ব্লকেড। মানুষের অরাজকতা ও মানুষের ভেতরে যে দুর্ভোগ তৈরি হয়েছে এর জন্য দায়ী পুরোপুরি ইশরাক। কিন্তু ইশরাক কি মূলত মেয়র দাবিটা আদায় করার জন্য এই 6 দিন যাবৎ অর্থ খরচ করে এই নেতাপাতিদের নিয়ে আন্দোলন করছে, নাকি এর ভিতরে আরও কোনো মহৎ উদ্দেশ্য আছে? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। গতকাল নির্বাচন কমিশনের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। বিএনপি যেহেতু কয়েকদিন ধরে নগর ভবনকে কেন্দ্র করে তাদের আন্দোলন করছিল জনাব ইশরাককে মেয়র বানানো নিয়ে, তার এক ধরনের পাল্টা কর্মসূচি এটা হতে পারে, বা কনটেক্সট আমরা সেভাবেই দেখবো, এটা একটা পাল্টা কর্মসূচি হিসেবে তারা সামনে আনার চেষ্টা করেছেন এবং একটা ডিজাস্টার হয়েছে, বিপর্যয় হয়েছে। এরকম একটা সমাবেশ, সোকল্ড, এটাকে আর সমাবেশ বলা যাবে কিনা এই আলাপও আসবে, বিক্ষোভ বলা যাবে কিনা সেটা না হওয়াই তাদের জন্য ভালো ছিল। অনেকগুলো বাস্তবতা এই সমাবেশটা আমাদের সামনে এনে হাজির করেছে, সেগুলোর একটু কথা বলা দরকার। আমরা অনেকেই নিশ্চয়ই এটার ছবি দেখেছি, এটার ভিডিও বিভিন্ন চ্যানেলগুলো লাইভ করেছে, সেই ভিডিও পাওয়া যায়। তাতে আমরা দেখছি খুবই অল্প সংখ্যক, 50-100, এর খুব বেশি মানুষ নন। মানে এর আগে একবার যখন পয়লা বৈশাখে একই ধরনের একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল যে ওখানে টিভি চ্যানেলের ক্যামেরা এবং অনেক ব্যক্তিগত ইউটিউব বা সামাজিক মাধ্যম বেসড অনেক মিডিয়ার লোকজনের যে সংখ্যা, তার চাইতে যারা আন্দোলনে এসছেন, যারা সমাবেশ করছেন তাদের সংখ্যা তার চাইতে কম বা সমান, একই ধরনের একটা পরিস্থিতি। এনসিপির মতো দলের জন্য এটা খুবই একটা অশনি সংকেত তাদের ভবিষ্যতের রাজনীতির জন্য। আমি কয়েকটা অবজারভেশন, কিন্তু কেন বিপর্যয়কর সেটা পরের দিকে বলছি। এই যে তাদের সমাবেশের সংখ্যা এটা দেখা গেল, এর প্রধান কারণ আমি বোধ করি তাদের সাথে জামাতের সাম্প্রতিক বাদানুবাদ। আমরা খেয়াল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে জনাব হাসরাত আবদুল্লাহ যখন যমুনায় গেলেন, তারপর তারা শাহবাগে আসলেন, তখন জামায়াতে ইসলামী ইনফর্মালি, যদিও তাদের নেতারা যে একবারে লুকিয়েছিলেন তা না, গুরুত্বপূর্ণ নেতারা দেখিয়েছেন, কিন্তু তারা বলছে তারা ব্যক্তিগতভাবে গেছেন এবং জামায়াতের অফিসিয়াল সিদ্ধান্ত ছিল জামায়াত সেখানে থাকবে, ফলে লোকজনের সংখ্যা মোটামুটি দেখা গিয়েছিল। আর যখন শাহবাগে আসা হয় তখন জামায়াতের বাইরেও প্রচুর ইসলামপন্থী দল এবং সংগঠন, শুধু রাজনৈতিক দল না, এর বাইরের মানুষজনও এসেছিলেন, ফলে মোটামুটি একটা সংখ্যা, মোটামুটি একটা উপস্থিতি দেখা গিয়েছিল। জামায়াতের সাথে যেহেতু ওইটাকে কেন্দ্র করে আমাদের নিশ্চয়ই মনে আছে, তারপর তাদের স্লোগান, সেটার প্রতিবাদ করা, পরবর্তীতে মাহফুজ আলমের সাথে জামায়াতের পারস্পরিক যে ঠোকাঠুকি হতে হতে সেই সংকটের কারণে বোধ করি জামায়াত এবার এখানে তাদের লোকজন পাঠায়নি। এটা একটা। আর কোনো একটা কারণে আর একটা সংখ্যার জায়গা আছে সরকারের কাছে, ইসলামপন্থীরা, যাদের বেশিরভাগ সময় আমরা দেখেছি তারা সরকারদের সাথেই থাকতে চান। তারা শেখ হাসিনার সাথে কীভাবে হেফাজতে ইসলাম একটা পর্যায়ে ছিলেন আমি আপনাদেরকে একটা ভিডিওতে ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি। সো এখানে তারাও ছিলেন না। আমি জানি না এটা তাদের অর্গানাইজ করার সমস্যা নাকি নিজেদের এত লোক নেই ওখানে, মানে তাদের যে সমর্থন, তাদের মানুষ দেখতে এক ধরনের লুক আছে, তাদেরকে দেখলে চেনা যায়, জামায়াত শিবিরকে দেখলে চেনা যায় না, কিন্তু ওই ইসলামপন্থী দলগুলোর সমর্থকদের যারা মূলত মাদ্রাসা কেন্দ্রিক, তাদের একটা লুক আছে, তাদের পোশাক আশাক, তাদের ফেসের দাড়ি সব কিছু মিলে। আমি জানি না সরকার কোনো কারণে, সরকার বলছি কিন্তু আমি কথাটা, এনসিপির সাথে আমি সরকারকে আলাদা করি না একদম, সরকার এবং এনসিপি মিলে কোনো কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে তারা এই ধরনের ইসলামপন্থী রাজনীতি বা সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে আনবেন না, কারণ একটা সমাবেশ শুধুমাত্র এই ধরনের মানুষকে দিয়েই হচ্ছে, এটার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে, যে এই সরকারটা ইসলামিস্টদের সরকার, ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের
এক্সট্রিমিস্টদের সরকার, এটা একদম ভালো ট্র্যাকশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু সেটা না, এনসিপিও ঘোষিতভাবে যে রাজনীতি করে, যে তারা মধ্যপন্থী দল, একটা মধ্যপন্থী দলে যদি কয়েক হাজার মানুষ হতো এবং সবই যদি এরকম ইসলামপন্থী বিভিন্ন সংগঠন থেকে আসা হতো, তাহলে আসলে খুব স্বাভাবিকভাবেই তার মধ্যপন্থী রাজনীতির বিরাট প্রশ্ন তৈরি হতো। যাই হোক, সব কিছু মিলে তারা নিশ্চয়ই এতটা এক্সপেক্ট করেন নাই, এই জায়গায় এসে ঠেকলো। এখন তাদের সংকটটা কোন জায়গায়? আমি বলছিলাম ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতির মাঠে সংখ্যার শক্তিও ফ্যাক্টর হয়ে থাকবে। সংখ্যা শক্তি, মাঠে সংখ্যা শক্তি দেখানো আসলে একটা সঠিক রাজনীতি বলে আমি মনে করি না। আমরা আশা করেছিলাম শেখ হাসিনার পতনের সাথে সাথে মাঠে নেমে শক্তি প্রদর্শন করার চল থেকে আমরা ধীরে ধীরে, তাড়াহুড়ো করে না হলে ধীরে ধীরে বেরিয়ে আসব, কিন্তু সরকারের একটা অংশের ফাজলামোর কারণে ওই পরিস্থিতি রয়ে গেছে। ফলে বিএনপি মাঠে তার শক্তি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।